প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভিতে সরাসরি সম্প্রচারিত আলোচনা ধর্মীয় অনুষ্ঠান সংলাপ প্রতিদিনে। আমি মুকসিমুল হাসান এবং আজকে আমরা ঠিক এমন একটি মুহূর্তে আলোচনা করছি যখন আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, জনমনে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার পরিবেশ বিনষ্টের প্রতিবাদে নয়াপল্টন থেকে শাহবাগে বিশাল একটি মিছিল, শোডাউন বলি কিংবা বিক্ষোভ প্রদর্শন করেছে ছাত্রদল। ছাত্রদলের এই কর্মসূচিতে বিএনপির নেতাকর্মীরা অংশ নিয়েছে এবং একই সঙ্গে আজকে সকালে একটি সংবাদ সম্মেলন করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যেখানে দলের স্থায়ী কমিটির অনেক সদস্যরা উপস্থিত ছিলেন। সেখানে তিনি বলেছেন যে এখন বিএনপি এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে পরিকল্পিতভাবে অপপ্রচার এবং চরিত্র হননের চেষ্টা চলছে। এবং ঠিক তারপর পরই আজকে এই কিছুক্ষণ আগেই প্রধান উপদেষ্টার পক্ষ থেকে একটি প্রেস বিবৃতি দেওয়া হয়েছে, যেটি প্রেস উইং থেকে জানানো হয়েছে। প্রধান উপদেষ্টার ভেরিফাইড ফেসবুক পেজে বলা হয়েছে যে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবরে জনমনে আতঙ্ক এবং নিরাপত্তাহীনতা সৃষ্টি হয়েছে। তারা মূলত প্রধান উপদেষ্টার প্রেস উইং যেটি বলছে সেটি হচ্ছে যে গত বছরের সেপ্টেম্বর থেকে এবছরের জুন পর্যন্ত বড় ধরনের পরিসংখ্যান পুলিশের কাছে যেটি আছে তাতে চলতি বছরে বড় ধরনের অপরাধের ঘটনা উল্লেখযোগ্যভাবে বেড়েছে, এমন তথ্য সঠিক নয়। এবং তারা বলছে যে এটি নিয়ে গণমাধ্যমে এক ধরনের আতঙ্ক আশঙ্কা সৃষ্টি করা হচ্ছে। এবং আরও কয়েকটি কথা আছে, সেগুলো আমরা এরকম একটি প্রেক্ষাপটে আজকে আমাদের আলোচনার বিষয় নির্ধারিত হয়েছে কোন পথে বাংলাদেশ। আলোচনার জন্য আমরা স্টুডিওতে দুজন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। আমার বামে রয়েছেন ব্যারিস্টার নাসিরউদ্দিন আহমেদ ওয়াসিম, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, এবং তারপর রয়েছেন ফয়েজ আহমেদ, প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব। আপনাদের দুজনকেই আজকের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। এবং অসীম ভাই, আপনার অনুমতি নিয়ে আমি একটু ফয়েজ আহমেদের কাছ থেকেই জানতে চাই, কারণ আমার প্রথম প্রশ্নটি প্রধান উপদেষ্টার কার্যালয় অথবা প্রেস উইং যেটি বলি না কেন সেটি, অর্থাৎ প্রধান উপদেষ্টার যে ভেরিফাইড ফেসবুক পেজ, সেখানে খুব ছোট একটি বিবৃতি এসছে। বিবৃতির ভিতরে কয়েকটি লাইন হচ্ছে এরকম: বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবরে জনমনে আতঙ্ক এবং নিরাপত্তাহীনতা সৃষ্টি হয়েছে। চলতি বছরে দেশের অপরাধের হার উল্লেখযোগ্যভাবে বেড়েছে। গণমাধ্যমে এমন তথ্য জনমনে আতঙ্ক বিরাজ করছে, অথচ সেপ্টেম্বর 24 থেকে জুন 2025-এর ভিতরে অপরাধ পরিসংখ্যান বিশ্লেষণ করলে দেখা যায় চলতি বছরে বড় ধরনের অপরাধের সংখ্যা উল্লেখযোগ্য বেড়েছে, এমন তথ্য সঠিক নয়। পুলিশ সদর দপ্তরের তথ্য মতে গত 10 মাসে বড় ধরনের অপরাধ প্রবণতা ছিল স্থিতিশীল, অর্থাৎ বাড়েনি অন্তত আগের চেয়ে। তো আমি আরও কয়েকটি লাইন আছে, জনগণকে সতর্ক থাকার, নাগরিকদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে। মানে এটি কি আপনার কাছে একদম একটু ছোট্ট করে একটু আমার প্রশ্নটা, যে গণমাধ্যমের ভুলটাই কি চোখে পড়ে নাকি আসলেই বড় ধরনের ঘটনা ঘটেই নেই? গণমাধ্যমের ভুল নয়। আপনি দেখুন, এখানে গণমাধ্যমের ভুল বলা হচ্ছে না। আমি যদি এটা একটু এইভাবে বলি, আমরা তো এখন টেলিভিশনে কথা বলছি। ধরেন টেলিভিশনে যখন আপনার প্রধান শিরোনাম যেটি হয়, আপনারা যেটাকে রানডাউন বা বুলেটিন আপনারা যেভাবে সাজান, তখন আপনি ধরুন ঢাকার মিটফোর্ড হসপিটালের সামনের যে ঘটনা, সেটি দিয়ে আপনি আপনার লিড স্টোরি বা প্রথম স্টোরিটা করলেন। তখন একই সঙ্গে দেশের অন্যান্য প্রান্তে হয়তো টুকটাক এ ধরনের সামাজিক অপরাধ বা সহিংসতার ঘটনা আছে। আপনারা চেষ্টা করবেন যে সেই সংবাদগুলিকে নিয়ে পরের প্যাকেজটি করতে বা পরের নিউজটি করতে আপনার মানে ধারাবাহিকতা আপনি বজায় রাখার চেষ্টা করবেন ওই জায়গা থেকে। এটা ঘটনা, খুলনার ঘটনা, এটা এক ধরনের সাংবাদিকতায় বা আমাদের গণমাধ্যমে এটা এক ধরনের প্র্যাকটিস। এটাকে আমরা অপরাধ বলছি না। কিন্তু সরকারের জায়গা থেকে যদি আপনি বিষয়টাকে বিবেচনা করেন, সরকার তো প্রথম কথা হচ্ছে কোনো মৃত্যুকে, কোনো হত্যাকাণ্ডকে কোনো কিছু দিয়ে কোনোভাবে জাস্টিফাই করার কোনো সুযোগ নেই। কোনোটিকে ছোট ঘটনা, কোনোটিকে বড় ঘটনা বলে দেখারও সুযোগ নেই। সেটা সরকার করছে না। সরকার যখন আপনি দেখেন আমাদের এখানে যেটা হয়, আমাদের সাংবাদিকতা, আমি তো মাঠে সাংবাদিকতা করেছি, আমি এর পরের প্রশ্নটা আমাদের আপনাকে সাংবাদিকতায় যেটা হয়, আমরা একটা ট্রেন্ডকে ধরে, আমাদের সাংবাদিকতা এই প্রবণতাটা কিন্তু খুব আছে, একটা ট্রেন্ডকে ধরে সেটা বাড়ছে কমছে এক ধরনের অ্যানালাইসিস আমরা নিজেরাই দাঁড় করিয়ে দিই। কিভাবে করি? গত সপ্তাহে অমুক জায়গায় এই ঘটেছে, চাঁদপুরেই হয়েছে, ফরিদপুরেই হয়েছে, এরকম নানান দিয়ে। কিন্তু আপনি ইন্টারন্যাশনালি কোথাও শুধু ট্রেন্ডকে ধরে এভাবে আপনি জার্নালিজমটা করতে পারবেন না। আপনি যদি বাড়ছে অথবা কমছে এই শব্দটি আপনি লিখতে চান বা বলতে চান, অবশ্যই আপনাকে স্ট্যাটিস্টিক্স নিয়ে সামনে আসতে হবে। কোনো না কোনো একটি, হয় সরকারের স্ট্যাটিস্টিক্স নিয়ে আসেন, নয়তো আপনি
বিভিন্ন মানবাধিকার সংগঠন, নানান সংগঠন আছে, তাদের স্ট্যাটিস্টিক্স নিয়ে আসেন। আপনি একেবারেই আপনার বক্তব্যের, আপনি জানেন যে সাংবাদিকের কোনো বক্তব্য থাকার সুযোগ নেই, আপনি নিজে একটা ট্রেন্ডকে ধরে সেটা বলে যাওয়ার কোনো সুযোগ নেই। ওই জায়গা থেকে আমরা বলছি যে যখন গণমাধ্যমগুলি অপরাধ বাড়ছে বলে বলছে, সেই সময় বাস্তবতাটাকে আমাদেরকে দেখতে হবে। আসলে কি স্ট্যাটিস্টিক্স তাই বলে? সেটা খেয়াল করেন। আমি আপনাকে এতটুকু বলি, ধরুন আওয়ামী লীগের শাসনামলের শেষ 5 বছরে 16,000 খুন হয়েছে। 16,000 দৈনিক গড়ে ছিল সেই সংখ্যাটি 9টি খুনের ঘটনা। বাংলাদেশের এই 18 কোটি মানুষের দেশে, যেগুলিকে জেনারেল ক্রাইম বলি আমরা, নানান ধরনের অপরাধ নানান সময় সংগঠিত হয়, এই অপরাধগুলির একটি হচ্ছে একদম চূড়ান্ত খুন করা পর্যন্ত। সেই খুনের ঘটনা বাংলাদেশে নর্মাল সময়ে, যে কোনো নর্মাল সময়ে 9 থেকে বা 8 থেকে 10 পর্যন্ত, 11 পর্যন্ত থাকে। এটা উঠানামা করে। এই সময়ে গতকালকে প্রকাশিত বিভিন্ন সংবাদপত্রের খবরেও যদি আমি বলি যে দিনে গড়ে খুনের কথা বলছে 11টি। তার মানে কি? এটা একটা ট্রেন্ডকে ইঙ্গিত করে যে এই সময় এতগুলি ঘটনা ঘটছে। কিন্তু আপনি যখন বাড়ছে অথবা কমছে বলবেন, তখন আপনাকে যেতে হবে তার আগের মাসে কি হয়েছে, তার আগের বছরে কি হয়েছে। এখন আমি সিম্পলি আপনাকে বলি, চলতি বছরের জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত বাংলাদেশে খুনের ঘটনা ঘটেছে 1933টি। এটা তার আগের বছর যদি আমি যাই, অর্থাৎ 2024 সালে পুরো বছরে যে খুনের ঘটনা সেখানে হচ্ছে 4114টি। আপনি যদি 2023 সালে যান, 3023টি, 22 সালে 3026টি, 21 সালে 3124টি এবং 20 সালে 3593টি। আপনি যদি এই সংখ্যার সঙ্গে তুলনা করেন বা মাস ধরে ব্রেকডাউনে যান, তাহলে আমার কাছে যখন আপনি যাই বলেন আর না বলেন, আমার কাছে ইনফরমেশন ছাড়া বলার মতো কিছু নাই। আমাকে ইনফরমেশনের বেসিসে বলতে হবে। আমি আপনাকে দুইটা বিষয় ইনফরমেশন দিয়ে বলি। প্রথম কথা হচ্ছে পুলিশ সদর দপ্তরের তথ্য, আপনারা তো পরিসংখ্যান ছাড়া কথা বলবেন না, পরিসংখ্যানের কথাই বলছি। পুলিশ সদর দপ্তরের তথ্য মতে গত 10 মাসে বড় ধরনের অপরাধের প্রবণতা স্থিতিশীল রয়েছে, তার মানে কমে নাই। তার মানে গত 10 মাস আগে আমি যেরকম বড় অপরাধ দেখছি এখনো আছে। এই তথ্য প্রচারই কি আপনার জন্য আতঙ্ক বা জনমনের নিরাপত্তাহীনতার জন্য যথেষ্ট না? না, আমি আপনাকে বলি যে 10 মাসে আমি এক বিন্দু ভালো করতে পারলাম না। অপরাধ স্থিতিশীল রয়েছে, পুলিশ সদর দপ্তরের তথ্য। এটা জনমনে আতঙ্কের কিছু তখনই হবে যেটা যখন চূড়ান্তভাবে একটা অবনতির দিকে যাবে। আমাদের দেখেন, ধরুন আমাদের 10 মাসের অবনতি চলছে। অবনতি কেন বলছেন আপনি? স্থিতিশীল সঙ্গে তো অবনতি যাচ্ছে না, স্থিতিশীল রয়েছে। আমি অন্য বছরগুলোর তুলনায় বললে এখন দেখুন, আমি আপনাকে বলি স্থিতিশীল কোন অবস্থায় স্থিতিশীল রয়েছে, আপনি সেই জায়গার সার্কামস্ট্যান্সটা বিবেচনা করেন। সেখানে দেখুন, আপনাকে আমি জাস্ট এই ক্রাইম স্ট্যাটিস্টিক্সের সঙ্গে আমি একটা ট্রেন্ড আপনাকে মেনশন করি। আপনি আপনার বক্তব্যের শুরুতে, আপনি যখন শুরু করছিলেন, আপনার শুরুতে আপনি বলছিলেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটি প্রেস কনফারেন্স করেছে আজ সকালে। জি, সেই প্রেস কনফারেন্সে তিনি বলেছেন যে বিএনপি এবং বিএনপি নেতা, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের বিরুদ্ধে নানান ধরনের অপপ্রচার এবং চরিত্র হননের এক ধরনের চেষ্টা হচ্ছে। এটা বলেছেন। এটা যে উনি অভিযোগটা করেছেন, এই অভিযোগ কি মিথ্যে? মিথ্যে নয়। আমরা সমাজের নানান অঙ্গে, নানানভাবে, নানান অংশকে বিএনপি অথবা বিএনপি নেতার চরিত্র হননের এক ধরনের প্রচেষ্টা গত কয়েকদিন যাবৎ দেখছি। দেখুন, আপনি 5 আগস্ট পরবর্তী সময়ে, যেটাকে আমি বলি যে আপনার ফেসিবাদী বা মাফিয়াতন্ত্রের যে পোস্টার গার্ল শেখ হাসিনা যখন পালিয়ে গেলেন, জি, শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর থেকেই তার অন্যতম টার্গেটে পরিণত হয়েছে সরকারকে ব্যর্থ করা, ব্যর্থ প্রমাণের চেষ্টা করা, সরকারকে সফল হতে না দেয়া এবং একই সঙ্গে এখানকার ক্রিয়াশীল গণতান্ত্রিক অভ্যুত্থানের সক্রিয় রাজনৈতিক শক্তিগুলির মধ্যে বিভাজন তৈরি করা, বিভেদ সৃষ্টি করা, পারস্পরিক ভুল বুঝাবুঝি এবং সংঘাতে লিপ্ত করা। আপনি এই অবস্থায় তারা কি করবে? হয় তারা ঘটনা ঘটিয়ে সেটার সুযোগ নেবে ষড়যন্ত্রকারীরা, নয়তো ঘটনা ঘটলেও সেটার সুযোগ নেবে। সুতরাং আমরা যদি খেয়াল করি, ধরুন এই সাম্প্রতিক সময়ে আমি আপনাকে একটা এক্সাম্পল দিই। জি, আমাদের এখানে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের র্যাবের চরমতম ভয়াবহ মানবাধিকার লঙ্ঘনের বিষয় নিয়ে সারা দুনিয়াতে আলোচনা হয়েছে না? হয়েছে। আমাদের এই র্যাব বাহিনীটি, তাদের কাছে মানুষকে গুলি করে মেরে ফেলে সেটাকে ক্রসফায়ার বলে চালিয়ে দেওয়া ছিল একটা নিত্য নৈমিত্তিক ব্যাপার। কিন্তু আপনি যদি খেয়াল করেন দেখবেন, র্যাব ফোর্স হিসেবে সবচেয়ে বেশি ক্রিটিসিজমের শিকার হয়েছে কখন? একটা মানুষকে না মেরেও।
পায়ে গুলি করেছে লিমন হ্যাঁ, লিমন, ঝালকাঠির। ঝালকাঠির হ্যাঁ, লিমন, yes. সুতরাং আপনি দেখুন কোনো একটি ঘটনা মানুষের মননে স্ট্রাইক তৈরি করে। ধরুন মিটফোর্ডের যে ঘটনা, এটি একটি হত্যাকাণ্ড। আমি আবার বলছি, কোনো হত্যাকাণ্ডকে, কোনো খুনকে জাস্টিফাই করার কোনো জায়গা নেই। এটি একটি হত্যাকাণ্ড, কিন্তু এটা নাগরিকদের মনে এই ধরনের আলোড়ন কেন তৈরি করলো? এর একটা ভিডিও প্রচারের মধ্যে দিয়ে চলে আসা। আপনি দেখুন, ওই যে র্যাব গুলি করে বহু মানুষকে মারে, কিন্তু কক্সবাজারের যেই কমিশনার ইকরামকে ইকরামের মারার মেয়ের ঘটনা, একটি অডিও বা ফোন কল ওটা ভাইরাল হয়ে যাওয়ার পরে সেটা মানুষের মধ্যে প্রতিক্রিয়া তৈরি করেছে। অতএব কোন ঘটনায় মানুষের মধ্যে প্রতিক্রিয়া তৈরি করবে আর কোন ঘটনা সোসাইটিতে বা মিডিয়ার মধ্যে এসে ইস্যু তৈরি করবে, সেটা কেউ আগে থেকে বলতে আমরা পারে না। আপনার কাছে এই বিষয় নিয়ে আরো একটু আমার জানার আছে, আমি একটু অসীমের কাছে যাব। তার আগে আপনাকে একটু বলে রাখি, আপনি তো পরিসংখ্যান দিয়ে কথা বলছেন, আমি পরিসংখ্যান দিয়ে বলি। 2015 এবং 16 সালে সব থেকে বেশি গণপিটুনি হয়েছে এবং সেখানে মারা গেছে 332 জন, এবং গত এক বছরে মারা গেছে 179 জন, এবং বছর ওয়ারি হিসাবে এটা বাংলাদেশের যতটুকু পরিসংখ্যান আছে তার ভিতরে সর্বোচ্চ। সেটিকে নিয়ন্ত্রণ না করতে পারাও কি গণমাধ্যমের দোষ কিনা, আপনি পরে উত্তর দিবেন। আমরা একটু ব্যারিস্টার নাসিরউদ্দিন আহমেদ ওয়াসিম ভাই, আপনার কাছে অনেকগুলো প্রশ্ন। প্রথমেই একটু জানতে চাই যে সরকারও যেমন বিভিন্ন ঘটনা হলে সেটির জন্য গণমাধ্যমের উপরে দায় দেয়, রাজনৈতিক দলগুলোও কি সব জায়গা মানে অপপ্রচার, চরিত্র হনন কিংবা ষড়যন্ত্রের গন্ধ পায় কিনা? কেন প্রশ্নটি করছি, আজ কয়েকদিন ধরে বিএনপি এটি বলছে যে এটি দলের ভেতরে এই ঘটনাটি নিজেদের অভ্যন্তরীণ ঘটনা, অন্য দল এটি নিয়ে রাজনীতি করছে। কিন্তু আজকে আমরা দেখলাম ঘটনার বেশ কয়েকদিন পর বিএনপি এটি নিয়ে একটি মিছিল করলো, এবং একই সঙ্গে তারা বলেছেন, বিএনপি বলেছে যে একটি তদন্ত কমিটিও গঠন করবে। তদন্ত কমিটিটা কবে গঠন হবে? আর এই আপনারা আসলে অপপ্রচার হিসেবে কি দেখছেন, এবং চরিত্র হননের জন্য এই যারা চেষ্টা করছে এরা কারা? ধন্যবাদ আপনাকে, আমার সহ আলোচক ফয়েজ ভাইকেও ধন্যবাদ জানাচ্ছি, দর্শক শ্রোতা যারা আছেন তাদেরকে শুভেচ্ছা জানিয়ে একটা কথা বলি। প্রথম কথাটা হচ্ছে যে আমরা আত্মতৃপ্তির কোনো সুযোগ আছে কিনা, যে আওয়ামী লীগ যখন ফেসিস্ট যখন ছিল তখন আপনার বছরে আমার 4000 জন বা 3000 জন নিহত হয়েছেন, খুন হয়েছেন, আর এখন হয়েছেন আপনার 1930 জন, যেটা যে স্ট্যাটিস্টিক্সটা আমি যদি ভুল না করি, যেটা পুলিশের থেকে এসছে, সেটা এসছে আপনার জানুয়ারি 2025 থেকে জুন পর্যন্ত এবছরের। এখানে 1930 জন এসছেন। এখন যদি আমি বলি যে এই 1930 জন তো এসছে যে জানুয়ারি থেকে জুন পর্যন্ত, অর্থাৎ 6 মাস, 6 মাসের পরিসংখ্যান। এটা বছর গড়িয়ে গেলে কত হবে সেটা আমরা জানি না, না এটাকে আপনি কিন্তু স্ট্যাটিস্টিক্সের জায়গায় ডাবল করে আমি ডাবল ধরলাম, আমি 19 দুগুণে 38, 3900, তাও আগের চেয়ে কম। 3900 যদি হয়, আপনি এই যে ফেসিস্টের সময়কার সঙ্গে আপনি যদি মেলান যে আপনি 300 জন নতুন কম, বাংলাদেশ হলো না। এই যে তৃপ্তি, তাহলে এজন্যই কি আমরা আন্দোলন করেছিলাম? এজন্যই কি আমরা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের নেতৃত্বের বাংলাদেশ চেয়েছিলাম? অন্তর্বর্তীকালীন সরকার পরিচালিত হচ্ছে, তাহলে ফেসিস্ট আর এই সরকারের মধ্যে তফাৎটা কতটুকু গুণগত? এটা একটা প্রশ্ন, বড় প্রশ্ন। সে সময় বড় একটা রাজনৈতিক প্রতিপক্ষ ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল। কাদের? ফেসিস্ট আওয়ামী লীগের, এবং তাদের সে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, যাদের কথা আপনি বলেছেন, সে যে ব্রুটাল যে সমস্ত অ্যাট্রোসিটিগুলো এই দেশে যারা করেছে, তারা মিলে বড় রাজনৈতিক দলগুলো ছিল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, সমমনা রাজনৈতিক জোট যেগুলো ছিল, বাংলাদেশ জামাত ইসলামী সহ ইসলামী আন্দোলনের অনেকগুলো রাজনৈতিক দল ছিল। তাদের ভিকটিমের সংখ্যা যে কারণে অনেক বেশি ছিল। অতএব যে এটা দিয়ে আপনি যদি বলেন, জাস্টিফাই করেন যে এখন কম হয়েছে, আর আপনি যদি বলেন যে কম হয়েছে, তাহলে আমি সেটা একটু ভালো করে একটু বলি। জানুয়ারি মাসে 294 খুন, ফেব্রুয়ারি মাসে 300 জন, মার্চ মাসে 316 জন, এপ্রিল মাসে 336 জন, মে মাসে 341 জন, জুন মাসে 343 জন। কোনো একটা মাসে আগেরটার থেকে কম নাই, বরং প্রত্যেকটা মাসে গ্র্যাজুয়ালি বেড়ে গেছে। তার মানেটা কি? আমার ক্রমাবনতি এবং অধপতনটা কি, এটা স্পষ্টভাবে এখানে আছে। তাহলে এই আত্মতৃপ্তির কোনো সুযোগ কারণে আমরা সাদাকে সাদা, কালাকে কালা বলার আমাদের পক্ষে আমরা সেটাই নেওয়া উচিত। আমি এটা বলছি না এটা ফয়েজবার দায়িত্ব বা সরকারের দায়িত্ব, আমি সেটা বলছি না। আমার কথাটা হচ্ছে যে ব্যর্থতাটা কোথায় সেটা খুঁজে বের করা। মিটফোর্ডের একটা ঘটনা হয়েছে, মানুষের মনে দাগ কেটেছে। যিনি ভিকটিম তিনিও যুবদলের একজন কর্মী। যারা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন, 3জনকে গ্রেফতার করা হয়েছে, তারা যুবদলের সঙ্গে জড়িত, কিন্তু মূল পারপেট্রেটের যারা 3 জন, তাদের একজনকেও আসামি করা হয়নি।
তাদের পরিবার পরিজন বলছেন যে যারা করেছেন তাদেরকে আসামি করা হয়নি, তাদেরকে গ্রেফতার করা হয়নি। অর্থাৎ কালারটা দেয়া হচ্ছে কোন দিকে? বিএনপির দিকে। কিভাবে দেওয়া হচ্ছে? বিভৎস মধ্যযুগীয় বর্বরতা যেটাকে বলে। একজন উপদেষ্টা তো বললেন যে প্রস্তর যুগে স্বাগতম। যিনি বললেন কয়েকদিন আগে, 2-3 সপ্তাহ আগে ওনার এলাকাতে এক মা এবং তার 2 শিশুকে একটা গুজবের শিকার হয়ে নির্মম হত্যাকাণ্ডের শিকার হতে হয়েছে। আপনি সেখানে যখন চুপ ছিলেন, আপনি এখানে এসে প্রস্তর যুগে স্বাগতম জানালেন, তাহলে যে আপনার ডাবল স্ট্যান্ডার্ড এটা কিন্তু বোঝা যাচ্ছে। এই যে রাষ্ট্রের মধ্যে বৈষম্য, যারা বর্তমানে এই ক্ষমতাসীন সরকার যারা আছেন, একজন উপদেষ্টা বলেন সরকারি দল এর সঙ্গে জড়িত না, সরকারি দলের অস্তিত্বটা তিনি কোথায় খুঁজে পেলেন? আমি এই জিনিসগুলো সরকারি বুঝি দল না। আসলে কারা? আমি তো জানি না, এটা উনি বলতে পারবেন ভালো। সরকার বা সরকারি দল এগুলি করেনি। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার যেটা বলেছেন, ওনার একটা সরকারি দলের মতো আছে। উনি কিন্তু বলেছেন যে মানে এই যে ছাত্ররা নতুন দল করেছে তাদেরকে একটু সুযোগ দেওয়া উচিত। ওনার কিছুটা হলেও অনুকম্পা, কিছু কৃতজ্ঞতা বোধ থাকবে, এটা স্বাভাবিক, ওনার থাকতেই পারে। এটা আমি খুব দোষের কিছু মনে করি না। তাতে ইন্টারিম গভর্নমেন্টের যে নিউট্রালিটিটা, সেটা মনে হয় আপনার একটু নড়বড় হয়ে গেছে, যার কারণে এই সবাই কিন্তু এখন আপনার কি বলে মানে লেহালুয়ার মতো মানে ছুটেছে আর কি, যে যেমনে পারে ভাগ করে খাওয়ার মতো একটা অবস্থা হয়ে গেছে। মাঝখান থেকে বলির পাঠা কাকে বানানো হচ্ছে? জনাব তারেক রহমান সাহেবকে। কাকে বানানো হচ্ছে? বিএনপিকে। প্রয়াত রাষ্ট্রপতি, মুক্তিযুদ্ধের ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পোস্টারের উপরে দাঁড়িয়ে যে ছেলেগুলো উল্লম্ফন করছে, নর্তক করছে, তারা কিন্তু জানে না যে শহীদ জিয়াউর রহমান কে। তাদের বয়স 17, 18, 19 বছর। আপনার আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের ছাত্ররা আপনার মিটফোর্ডে গিয়ে সেখানে আপনার জিয়াউর রহমানের পোস্টার ছিটছে আর তার উপরে লাফাচ্ছে। সে কিন্তু জানে না এই ভদ্রলোককে, এই ভদ্রলোকের অবদানটা কি, বা কিংবা এই ভদ্রলোকের কোনো দোষ আদৌ আছে কিনা, কিংবা তারেক রহমান সাহেবের কোনো দোষ আছে কিনা। তারেক রহমান সাহেব তার দলের থেকে আপনার মনে হয় 4000-এর উপরে বহিষ্কার করেছেন। পার্টির প্যাডে মামলা করা হয় যেন জামিন না হয়, সেই ব্যবস্থাটা নিচ্ছেন। যে মানুষটা নিরলস পরিশ্রম করে যাচ্ছে, নিরলস, যেই মানুষটা বলছে যে এই সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না, যেই মানুষটা বলছেন গণতন্ত্রের স্বার্থে বিএনপিকে সহনশীলভাবে এগিয়ে যেতে হবে, সরকারকে সহযোগিতা করতে হবে, সেখানে এরকম একটা জায়গায় দেখেন হত্যাকাণ্ড একটা অপরাধ, অ্যাট দ্য সেম টাইম ক্যারেক্টার অ্যাসাসিনেশন এবং সেটাকে আশকারা দেওয়া, প্রশ্রয় দেওয়া, সেটাও কিন্তু অপরাধ। যারা করছেন এই ধরনের অপকর্মগুলো তারা যেমন অপরাধী, সরকার নির্লিপ্তভাবে বসে আছেন সেটাও কিন্তু অপরাধ। অন্যায় যে করে আর অন্যায় যে সহে তব ঘৃণা তারে যেন তৃণ সমুদয়। তাহলে আপনার সরকার দায়িত্বটা এড়াতে পারবেন না। আমার বক্তব্যটা হচ্ছে যে সরকারকে অস্থিতিশীল করা, দেশকে অস্থিতিশীল করা, সামনে যে একটা নির্বাচনী প্রক্রিয়ার মধ্য দিয়ে একটা যজ্ঞ আমাদের এখানে শুরু হবে, যে ডিসেম্বরের পর থেকে মাননীয় প্রধান উপদেষ্টা পক্ষ থেকে ওনার আপনাদের প্রধান প্রেস সচিব, আমাদের প্রেস সচিব সাহেব, তিনি বলেছেন যে ডিসেম্বরের মধ্যে আয়োজনের জন্য ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন নির্বাচন কমিশনকে। ঠিক সে সময় দেখা গেছে এই বিষয়গুলো খুব বেশি বেশি করে ঘটছে। কোথাও আমরা দেখছি যে আপনার গুলি করে হত্যা করার পর রক কাটা হচ্ছে, কোথাও আপনার মসজিদের ইমামকে জবাই করা হচ্ছে। সেটা হত্যাকাণ্ড হোক বা না হোক, ঘটনাগুলো প্রত্যেকটাই কিন্তু নিন্দনীয়। আমাদের দল থেকে যেটা বলা হয়েছে, আজকে যেটা বলা হয়েছে, সেটা আপনার বিক্ষোভ নয়, এটা হচ্ছে যে প্রতিবাদ। আমার দলের নেতার বিরুদ্ধে আপনি এই ধরনের কথা বলবেন, রাষ্ট্র যেখানে নিশ্চুপ, তখনই কিন্তু জনগণ আপনার ফুঁসে ওঠে। কিন্তু আমার একটা বক্তব্য আছে, যারা এই সমস্ত কর্মকাণ্ডগুলো করছেন, সেই গোয়েন্দা সংস্থা বলেন, অনেকে কিন্তু বিভিন্ন দিকে অঙ্গুলি হেলন করেন, বিভিন্ন রাজনৈতিক সংগঠনকেও দায়ী করেন। যারা মনে করছে যে না বিএনপিকে ক্ষমতা আসতে দেওয়া হবে না, তাদের মধ্যে থেকে ইন্ধন হতে পারে বহির্বিশ্বের বিভিন্ন রাষ্ট্র থেকে, হতে পারে গোয়েন্দা সংস্থা থেকে, হতে পারে। এই ধরনের একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করলে সরকার হিমশিম খাবে। নির্বাচনটা হয়তো আয়োজন ওনারা করতে পারবেন না, সম্পন্ন করতে পারবেন না, ওনাদের হয়তো পায়াস উইশ আছে যে নির্বাচনটা ওনারা দিয়ে যাবেন, কিন্তু সে ধরনের অবস্থা যেখানে বিরাজমান না থাকে, এটা যেন বিঘ্নিত হয়, সে কারণে কেউ না কেউ আপনার এই কাজটা করছে। আমার একটা আহ্বান হচ্ছে যে যারা এই যে আন্দোলনে, ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে যারা ছিলেন, তাদের মধ্যে যে দূরত্ব হয়েছে, সেটা আমি মনে করি যে আসুন একটা জায়গায় এসে সমস্ত দ্বিধাদ্বন্দ্ব ভুলে গিয়ে, ফ্যাসিস্টকে আপনারা পরাভূত করেছেন সবাই মিলে, আসেন দেশটাকে সবাই মিলে গড়ার জন্য একসঙ্গে কাজ করেন। অসীম ভাই, আপনার কাছে আরেকটা প্রশ্ন রেখে যাই, সেটি হচ্ছে যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজকে যে সংবাদ সম্মেলন করেছে, সেখানে তিনি এটিও বলেছেন যে 9 তারিখের ঘটনা 11 জুলাই শুক্রবার জুমার নামাজের পর পরিকল্পিতভাবে ইন্টারনেটে ছড়িয়ে দেওয়া হলো। নিঃসন্দেহে হ্যাঁ, আমি বলছি সোশ্যাল মিডিয়ার আইডি এবং পেজ থেকে এগুলো তৈরি করা হয়েছিল, ফটো কার্ড অনলাইন, এক কথায় হতে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার।
ব্যাপারটা হচ্ছে এই 9 থেকে 11 তারিখে এই 2 দিনে কি বিএনপি তার বিষয়টা টের পেয়েছিল কিনা, বিএনপি সরকার ধরা কিংবা আপনার এই যে আন্দোলন শুরু হয়ে যাওয়া তারপরে অ্যাকশানে যে গেল বিএনপি আরো আগে তারা নিতে পারতো কিনা, কেননা কথাটি বললাম যে দুইটা অংশ থেকেই দেখার আছে অসীম ভাই। একটি ব্যাপার হচ্ছে যে আপনার যেমন একদিকে যেমন ষড়যন্ত্রও হতে পারে, অন্যদিকে কারেকশনেরও সুযোগ বিএনপি দেখে কিনা দলের এই, কেননা গত 1 বছরে আমরা দেখেছি যে প্রায় 1.5 শতাধিক বিএনপির অন্তকন্দলেই মারা গেছে, বিভিন্ন পরিসংখ্যান বলছে। এটি নিয়ে বিএনপি ভাবে কিনা, ভাবলে কিভাবে ভাবে সেটি একটু আমরা জানার চেষ্টা করব। ফয়েজ, আপনার কাছে যে প্রশ্নটি রেখেছিলাম তার সঙ্গে একটু যোগ করে বলি যে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি আপনার কাছে যদি মনে হয় বা প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের কাছ থেকে মনে হয় যে এরকম, আসলে তার থেকেও মানুষের কাছে ভীতিকর বা এক ধরনের কি বলা যায় এমনভাবে দেখা হচ্ছে যাতে মানুষের ভিতরে বিভ্রান্তি সৃষ্টি হয়, জনমনে আতঙ্ক সৃষ্টি হয়, তো আসলে যে পরিস্থিতিটুকু আছে এইভাবে কি প্রধান উপদেষ্টা প্রেস উইং বলি কিংবা উপদেষ্টা পরিষদ এভাবে ভাবে কিনা যে আসলে যা হচ্ছে সেগুলো অনেক, এভাবে ভাবে কিনা, দেখে কিনা? তা নাহলে আমরা আইন শৃঙ্খলা বাহিনী পুলিশকে দেখছি এখনো মনোবল ফিরানো পারে নাই, ম্যাজিস্ট্রেসি পাওয়ার এখনো সেনাবাহিনীর কাছে দেওয়া আছে। দেখুন, আমি আপনাকে একটা কথা বলি। ফার্স্ট অফ অল, আপনি হচ্ছে যে গণমাধ্যমের তথ্যে বিভ্রান্তির বিষয়ে যেটা বলছে, মানে জনমনে বিভ্রান্তির বিষয়, সেটাকে আপনি অফেন্ডেড ফিল করার কোনো জায়গা নেই। সেটা আমাদের এখানকার রেগুলার প্র্যাকটিসের জায়গাটাকে ধরেই বলা হচ্ছে। এমন না কোনো পার্টিকুলার মিডিয়াকে সরকার ব্লেম করছে যে আপনারা পরিকল্পিত। মিডিয়া কোনো পরিকল্পনার পার্ট না। হ্যাঁ, মিডিয়া যা হচ্ছে তাই করার চেষ্টা করছে। ইনফ্যাক্ট আমাদের মিডিয়া অন্তত 5 আগস্টের পর থেকে, আগস্টের আগে পারে নাই নানান কারণে, 5 আগস্টের পর থেকে অনেক বেশি দায়িত্বশীল আচরণ, এগুলি খুবই ট্রু। সেই জায়গা না। এই যে ভাই যে একটা কথা বলছিলেন না, যে আমি কিন্তু আগেও বলেছি যে ষড়যন্ত্রকারীরা কখনো কখনো ঘটনা ঘটিয়ে সেটার সুযোগ নেবে, কখনো কখনো ঘটনা ঘটলে সেটার সুযোগ নেবে। আমরা সাম্প্রতিক সময় কিছু ঘটনা ঘটলে সুযোগ নেওয়ার একটা প্রবণতা খেয়াল করছি। কোনো বিষয়কে জাস্টিফাই করার কোনো জায়গা নাই, আবার কোনো বাস্তবতাকে উপেক্ষা করার কোনো জায়গা নাই। আমরা সরকারের দায়িত্ব পালন করছি মানে এই নয় যে আমাদেরকে নানান মিথ্যার ফুলঝুরি নিয়ে আপনার সামনে আসতে হবে। 2 কারণে আসবে না। প্রথম কথা হচ্ছে, এই সরকারের একটা পলিসি হচ্ছে কোনো স্ট্যাটিস্টিক্স নিয়ে রং স্ট্যাটিস্টিক্স মানুষের সামনে হাজির করতে চায় না, একদম পরিষ্কার। এখন বিষয় হচ্ছে কি, নাগরিক হিসেবে আমরা তো আসলে সরকারের সকল বক্তব্য বয়ানকে মিথ্যা ভাবতেই অভ্যস্ত, অ্যাটলিস্ট লাস্ট 15 ইয়ার্স, তাই না? বা আমাদের এখানে সরকারের এই ধরনের এক প্রবণতা আছে, মিথ্যা মানুষকে বলে, মনে করে মানুষ বুঝে না। সো এই সরকারের প্র্যাকটিসটা হচ্ছে সরকার সেই কাজটা করতে চায় না, কিন্তু মানুষকে যে অভ্যস্ত করার সেই জায়গাটা, ওই বিশ্বাসটা তৈরি করা, এটা একটা সময় সাপেক্ষ ব্যাপার। এটা কাজের মধ্য দিয়ে কিন্তু এই যে মিডিয়ার পরে দায় দেওয়া, এটাও তো চেঞ্জ হলো না। এখনো বলছি, আপনি যদি আবার পড়েন, আবার বলছি, জনমনে আতঙ্ক এবং নিরাপত্তাহীনতার সৃষ্টি হয়েছে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবরে। হ্যাঁ, মানে এই খবরগুলো গণমাধ্যমে না আসলে আপনারা খুশি থাকতেন? আপনি দেখুন, আপনার এখানে একটা অবস্থাকে বর্ণনা করা হচ্ছে যে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে বলে যে খবর, সেটাতে জনমনে আতঙ্ক সৃষ্টি হয়েছে। এটা হয়েছে কিনা আপনি সেটা বলেন, এটা একটা অবস্থা কিনা বলেন। সেই অবস্থাটাকে বর্ণনা করা হয়েছে, এখানে কাউকে ব্লেম করা হচ্ছে না। আচ্ছা, যাই হোক, আমি তো যেটা বলছিলাম, এখন এই তথ্য দিয়ে ভুলভাল তথ্য দেওয়ার প্রবণতা সরকার নেই, এটা একটা কারণ। আরেকটা হচ্ছে যে মানুষকে কোনো জিনিস দিয়ে সন্তুষ্ট করার মধ্য দিয়ে পরবর্তী নির্বাচনে জেতারও কোনো ব্যাপার এই সরকারের নেই। সুতরাং ওই জায়গাটায় আপনি এতটুকু অন্তত ওই বিবেচনায় আমাদের উপরে এতটুকু আস্থা রাখেন যে এই সরকার যেগুলি ইনফরমেশন মানুষের সঙ্গে শেয়ার করে সেগুলি কোনো মিথ্যা বানোয়াট ইনফরমেশন শেয়ার করে না। এখন দেখুন, কোনো মৃত্যুকে, কোনো হত্যাকে এ সমস্ত থেকে তৃপ্তির, আত্মতৃপ্তির বা সন্তুষ্টির কোনো জায়গা নেই। আমরা হয়তো ইনফরমেশন হিসেবে আপনাকে শেয়ার করতে পারি যে এই কমেছে বা এই যতটুকু বেড়েছে সেটা খুব বেশি নয়, এটা ইনফরমেশন, এর মানে কোনো সন্তুষ্টির জায়গা নয়। কিন্তু আমরা তো সোসাইটিতে সব ধরনের অপরাধকে শূন্যে দেখতে পরে সবাই মিলে নাগরিক হিসেবে আমরা সন্তুষ্ট হব। তো সেই যাওয়ার আগে সন্তুষ্টি নেই কিছু, কিন্তু দায়িত্বের ব্যাপার আছে। সেই জায়গায় সরকার কি করছে এখন? আপনাকে ধরুন, আপনি লিন্সিং এর কথা বলেছেন, গণপিটুনির কথা বলেছেন। এখন এটা হচ্ছে বাস্তবতা। এই ধরনের একটি অভ্যুত্থান অথবা বিপ্লব পরবর্তী সময়ে এক ধরনের সিচুয়েশন ক্রিয়েট হয়, যে সিচুয়েশনকে কেউ উপেক্ষা করতে পারে না। মানুষের ক্ষোভ, মানুষের আক্রোশ, এ সমস্ত অ্যাঙ্গার মানুষ কোনো না কোনোভাবে দেখানোর চেষ্টা করে। আমাদের এখানে এমন এক পরিস্থিতি তৈরি হয়েছিল, এই এমন অ্যাঙ্গার তৈরি হয়েছিল যে পুলিশও তো থাকলেও আশেপাশে ভিড়ত না। পুলিশকে কি এই সরকার সেই জায়গায় নিয়ে গেছে? পুলিশ তো গত 15 বছরের পুলিশ, প্রথম কথা হচ্ছে পুলিশ পলিটিসাইজ হয়েছে, সেকেন্ড কথা হচ্ছে পুলিশ বড় একটা অংশ গণহত্যার সঙ্গে জড়িয়ে পড়েছে। এই বাস্তবতা থেকে পুলিশের মনোবল ফিরিয়ে আনা, আইন শৃঙ্খলা পরিস্থিতিকে স্বাভাবিক করা, থানাগুলিকে সচল করা, ইট ওয়াজ এ হিউজ চ্যালেঞ্জ, তাই না? সো সেই চ্যালেঞ্জের জায়গায় আমরা যখন
আমি আবার ওয়েলকাম করছি, আপনি ক্রিটিসিজম করেন, না করলে সরকার বরঞ্চ বিপদে পড়বে, ক্রিটিসিজমকে ওয়েলকাম করছি। সঙ্গে সঙ্গে এই জিনিসটাকে আপনি ওভারলুক করে গেলে হবে না যে কোন পরিস্থিতি থেকে দায়িত্বটা শুরু করেছে সরকার। সেই বাস্তবতায় যদি আপনি বিবেচনা করেন, এই যে আপনি কি সারা দেশের মানুষকে দেখুন, আপনি লিঞ্চিং এর কথা বলছেন, শেখ হাসিনা তো এভরিডে উস্কানি দিচ্ছে। তার মানে সেই উস্কানিতে আমরা পা দিচ্ছি। হ্যাঁ দিচ্ছি তো, আমাদের পলিটিশিয়ানরা দিচ্ছে। ইভেন এই মিটফোর্ডের ঘটনার পরেও যে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে আওয়ামী লীগের লোকজন ফেসবুকে পুরনো ভিডিও শেয়ার করে বিএনপির অফিস পুড়ে দিচ্ছে, সেই ভিডিও শেয়ার করে লিখছে নিন্দা জানাই, হ্যাঁ প্রতিবাদ জানাই। মানে আওয়ামী লীগ যখন দেখবেন যে বিএনপির জন্য মায়া করে, যে আওয়ামী লীগের হাতে 3,500 মানুষ গুম হয়েছে, যার অধিকাংশই বিএনপি নেতাকর্মী, তখন আপনি এটাকে সাদা চোখে দেখার কোনো কারণ নেই। সুতরাং ওই বাস্তবতায় যদি আপনি বিবেচনা করেন, আনফর্চুনেটলি আপনি যে এই লাস্ট 10 মান্থস অর লাস্ট 11 মান্থস আপনি যদি কিলিংয়ের কথা বলেন, এতগুলি কিলিং হয়েছে, এর মধ্যে ম্যাক্সিমাম পলিটিক্যাল কিলিং, আপনি খেয়াল করুন। সুতরাং আমাদের রাজনৈতিক দলগুলির মধ্যে একটা নতুন চ্যালেঞ্জ এসে হাজির হয়েছে। দেখুন, আপনার বিএনপি সহ এই দেশের কোনো রাজনৈতিক দলই কিন্তু এই জায়গায় প্রস্তুত ছিল না এমন একটা ঘটনা 5 তারিখে ঘটে যাবে, এরপরে আমার পলিটিক্সে কি হবে। তাকে তো পলিটিক্সই করতে দেওয়া হয়নি 15 বছরে। কেউ তো সেই এই বাস্তবতার জন্য বাংলাদেশের কোনো নাগরিক প্রস্তুত ছিল না। অতএব পুরো জাতি একটা অপ্রস্তুত অবস্থা থেকে শুরু করেছে। নানান জায়গায় নানান বিশৃঙ্খলা হবে, কোনোটি বড়, কোনোটি ছোট। আমাদের সবাইকে মিলেই এটা সামাল দিতে হবে। সবাই নিজ নিজ জায়গা থেকে দায়িত্বশীল হতে হবে। আরেকটা প্রশ্ন রেখে যাই আমি একটু, প্রশ্নটা হচ্ছে যে আবার একটু রিপিট হতে পারে যে গত 10 মাসে যদি বড় ধরনের অপরাধের প্রবণতা স্থিতিশীল থাকে, তাহলে এটি কমে আসবে কবে আর নির্বাচন হবে কবে? এই পরিসংখ্যান অনুযায়ী আমি ভবিষ্যতের ক্ষেত্রে কি ভাবতে পারি, এটি আপনার কাছে পরের প্রশ্ন। আর আমি একটু অসীম ভাই আপনার কাছে প্রশ্নটি করেছিলাম, বিএনপি তো প্রতিনিয়ত তাদের নেতাকর্মীরা যারা জড়িত আছে, তারেক রহমান থেকে শুরু করে সবাই বেশ কঠোর দেখছি, অনেকে ব্যবস্থাও নেওয়া হচ্ছে অনেক জায়গায়, তারপরেও লাগাম টানতে কি একটু কষ্ট হচ্ছে? দেখেন, বিএনপি একটা অনেক বড় রাজনৈতিক সংগঠন। এই সংগঠন মনে করুন আপনার বিগত 15 বছর স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে লিপ্ত ছিল। দলীয় কোন্দল সব জায়গাতেই কিন্তু আছে, কারণ দলের মধ্যে এক একটা কনস্টিটিউয়েন্সিতে বিএনপি 3 জন 4 জন 5 জন করে মনে করেন যোগ্য প্রার্থী আছেন। সংসদ সদস্য প্রার্থী বলেন, মেয়র প্রার্থী বলেন, প্রেসিডেন্ট সেক্রেটারি প্রার্থী বলেন, উপজেলা আছে, চেয়ারম্যান, পৌর ইউনিয়ন আছে, অঙ্গ সংগঠনগুলো আছে, সব জায়গাতে আছে। যখন একটা লেভেল প্লেইং ফিল্ডের মতো জায়গা পায়, তখন কিন্তু আপনার এক ধরনের মনোবৃত্তি, তাদের মধ্যে মনোবাসনা জন্মায় যে আধিপত্য বিস্তারের জন্য, মানে আমাকেই, মানে সার্ভাইভাল অফ দ্য ফিটেস্টের মতো একটা আছে, যেটা অসুস্থ প্রতিযোগিতা আমি মনে করি। এই বিশৃঙ্খল একটা গোষ্ঠী কিন্তু সব জায়গাতে বাংলাদেশের, এটা সমাজেও আছে, সংসারেও আছে, পাড়াতেও আছে। আপনার গফরগাতে মারামারি দেখেছেন, যে কুচ বল্লম নিয়ে মারামারি করে। নরসিংদীতে দেখেছেন, ভৈরবে দেখেছেন, আপনার মানে অনেক ব্রাহ্মণবাড়িয়া, এ নিয়ে আপনার ট্রল হয় সব সময়, রিলস বানানো হয় বিভিন্ন দেশের বাইরে থেকে, আপনার বিদেশিনীরাও আপনার মনে করেন যে ব্রাহ্মণবাড়িয়ার লোক আছে আমার। এটা সামাজিক একটা অপরাধ। আপনি যেটাকে বলছেন যে এটা রাজনৈতিক, এটা রাজনৈতিক না, এটা সামাজিক একটা ব্যাধিতে পরিণত হয়েছে। কোনটা? যে কিভাবে আপনি আরেকজনের উপরে উঠতে পারবেন বা আপনার অবস্থানটা সমাজে তৈরি করতে পারবেন, এখানে রাজনৈতিক বিষয়টা বড় না। কিন্তু আজকে যদি দেখতেন যে জামাত ইসলামেও কিন্তু এ ধরনের ঘটনা ঘটে। জামাত ইসলামের কিন্তু অনেক নেতাকর্মীরা চাঁদাবাজ থেকে আরম্ভ করে বিভিন্ন অপকর্মের সঙ্গে, নতুন রাজনৈতিক দল এনসিপির বিরুদ্ধেও কিন্তু অনেক অভিযোগ এসছে। তারা তো মাত্র নতুন এসছে, নবীন, তাদের বিরুদ্ধেও কিন্তু এসছে অভিযোগটা। তাদের হয়তো সংখ্যায় কম, কম্পিটিশনটা কম, যার কারণে আপনারা ওই মারামারিটা আপনারা হয়তো দেখেননি। না হলে কিন্তু এটাও যদি একসময় বড় হতো, বা আজকে যদি বাংলাদেশে আওয়ামী লীগ থাকতো এবং একটা ইন্টারিং বা তত্ত্বাবধায়ক সরকার থাকতো, তখন তাহলে সেটা দেখতে পারতেন। এখন যেটা ভিজিবল হচ্ছে, এটা আমি অস্বীকার করছি না কিন্তু, এবং এটার বিরুদ্ধে কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল শক্তভাবে তার অবস্থানটা নিয়েছে। আপনি একটা রেফারেন্স টেনেছেন যে 9 তারিখের ঘটনা বিএনপিকে অবগত ছিল না, সমগ্র দেশ অন্ধকারে ছিল। কে তাহলে ভিডিওটা করেছিল? এত স্পষ্ট ভিডিও কে করেছিল? এবং সেটা সেদিন কেন আপনার প্রচার না করে 2 দিন পরে করা হলো? অন্য দুটো ঘটনাকে আপনার সাবসাইড করার জন্য, অন্য দুটো ঘটনাকে জাস্টিফাই করার জন্য। এবং সে দুটো ঘটনার উপরে আমি তো যে কথাটা বলছি যে এটা তো এত বর্বরতম হত্যাকাণ্ড আমি মনে হয় গত 10 বছরে দেখিনি। আমি একবার দেখেছি আওয়ামী লীগের সময় সিলেটে একটা 9-10 বছরের বাচ্চাকে রড দিয়ে কুচিয়ে কুচিয়ে মারছে। যারা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিল তারা যত না বড় অপরাধ করেছে, তার থেকে বেশি আমি লোক দেখেছি সামাজিক যোগাযোগ মাধ্যমে, আমি দেখেছি
25 থেকে 30-40 জন আমার মনে হয় মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, একজন মানুষ এগিয়ে যায়নি সেই শিশুটাকে বাঁচাতে। তারা আরো বড় অপরাধী সমাজে। সো আমরা যারা এই ধরনের ঘৃণ্য হীন অপরাধের সঙ্গে জড়িত হই, ঠিক সে সঙ্গে যারা আমরা এই অপরাধগুলোকে আমরা অবলোকন করি, আমরা নিশ্চুপ দাঁড়িয়ে থাকি, আমরা বিবেকহীন, নির্বোধ, আমাদের মধ্যে মানবতাবোধ বলে কোনো কিছু নেই। এদেশের মানুষের বিগত 15-16 বছরে আওয়ামী লীগ সমস্ত প্রতিষ্ঠানগুলোকে যেমন ধ্বংস করেছে, মানুষের মধ্যে যে মানবতাবোধ, মানবিক মূল্যবোধ যেটা, সেটাকেও আওয়ামী লীগ আপনার বিতাড়িত করে ছেড়েছে, যার কারণে আজকে এই অবস্থাটা। এটার বিরুদ্ধে জিরো টলারেন্স বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আছে। আমি তো আপনাকে দায়িত্ব নিয়ে বলতে পারি যে আমার দলের অনেক নেতাকে আমি নিজে গ্রেফতার করিয়েছি থানায় অনুরোধ করে। অসীম ভাই, এইখানে আপনাকে একটা ছোট্ট প্রশ্ন করেই যাই, সেটা হচ্ছে যে বিভিন্ন জায়গায় যেটি আপনি বলছিলেন যে এরকম বিভ্রান্ত হচ্ছে বা অনেক জায়গায় এরকম সংঘর্ষে জড়িয়ে যাচ্ছে বা চাঁদাবাজি বিভিন্ন জায়গায় বিভিন্ন কিছু হচ্ছে, আপনাদের কাছে এরকম মনে হয় কিনা যে সুপ্ত আওয়ামী লীগ কখনো বিএনপি, কখনো জামাত, কখনো এনসিপির ঘাড়ে চড়ে এই অপরাধগুলো করার ক্ষেত্রে প্রশ্রয় তৈরি করছে কিনা? গত 10 মাসে যদি বড় ধরনের অপরাধের চিত্র স্থিতিশীল থাকে, তাহলে এই স্থিতিশীল অবস্থা আরও কতদিন থাকতে পারে? আর যদি ঘোষিত সময়ের আগে এই যেহেতু পরিসংখ্যান বেজে আমরা কথা বলি, এই পরিসংখ্যান কি বলে? আমরা কি ফেব্রুয়ারিতে নির্বাচনে যাওয়ার আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো হবে? জি, আপনাকে আবার ধন্যবাদ। দেখুন, আমাদের সবগুলি ফোর্স, জি, ইভেন আনসার, এগুলি প্রাইমারিলি কি হয়েছে, পলিটিসাইজ হয়েছে। জি, তারপর পরবর্তীতে এই ফোর্সগুলি ক্রিমিনালাইজড হয়েছে আসলে। একদম। সো আপনি এই জায়গাগুলিকে নিউট্রাল করে জিরোতে আনা, এটা একটা সময় সাপেক্ষ ব্যাপার। তো আশা করি আমাদের নির্বাচনের আগ পর্যন্ত সেটা সম্ভব হবে। মানে জিরোতে না আসলে কমতে থাকবে। হ্যাঁ, তো সরকার এই জায়গাটা না, পলিটিসাইজ জায়গাটা কিন্তু আপনি ওদের নিজেদের একটা বড় শিক্ষা তো হওয়া উচিত অ্যাটলিস্ট, যে পলিটিসাইজ হলে কি হয়, রাতে গিয়ে ভোট মেরে আসলে কি হয়। এটা আরেকটা নির্বাচনের কথা বলছেন আপনি, নিজে বহু নির্বাচন কভার করেছেন, আমি নির্বাচন কভার করেছি, ভাই একজন ভেটারান পলিটিশিয়ান। দেখুন, আমাদের সোসাইটিতে আমি একটা কথা বারবার বলি, আমাদের সোসাইটিতে কিছু ক্রিমিনাল আছে, দেয়ার শুধু ক্রিমিনাল, এদের কোনো পলিটিক্যাল আইডেন্টি নাই। এরা দল চেঞ্জ হয়ে আবার না, দল টল না, এরা কন্ট্যাক্ট কিলিং করে। হ্যাঁ, একদম। এই কন্ট্যাক্ট কিলিং এর জন্য যারা কিলিং করে, এরা অপেক্ষা করে যে নির্বাচন কখন আসবে। নির্বাচনের সময় বহু অপরাধ সহজে সংগঠিত করা যায়, করে এটাকে পলিটিক্যাল ভায়োলেন্স বা ইলেকটোরাল ভায়োলেন্স হিসেবে চালাই দেওয়া সহজ। তো এই সুযোগগুলি নেয়। সুতরাং এগুলি আমাদেরকে মাথায় নিতে হবে, পলিটিক্যাল পার্টিগুলিকে মাথায় নিতে হবে, সরকারেরও মাথায় আছে। আর আমাদের আগামী নির্বাচনকে ঘিরে একটা অলরেডি স্টাবলিশড গ্রুপ আছে যারা আগামী নির্বাচনকে নানানভাবে সংঘাতপূর্ণ করে তোলার চেষ্টা করবে। সেটা পতিত আওয়ামী লীগ যখন নিজেরা নির্বাচন করতে পারবে না এখন পর্যন্ত যা মনে হচ্ছে, সেই বাস্তবতায় তারা তো কাউকে এখানে, মানে নর্মালি আওয়ামী লীগ তো কাউকে ভালো থাকতে দিতে এক মুহূর্ত চায় না, সে সেই প্রচেষ্টাটা করবে। এসবের পরেও আমি আপনাকে একটা কথা বলি, আমাদের যা পুলিশ ফোর্স আছে, আমাদের যত ফোর্স, সব মিলিয়ে এসব রেখে আমাদের যদি বিদেশ থেকে আমরা ইম্পোর্টও করি আরও কিছু, তবুও নির্বাচনকে আপনি সুষ্ঠু করতে পারবেন না আনটিল আনলেস পলিটিক্যাল পার্টিগুলি এটা ডিসিশন না নেয় যে তারাই নির্বাচনকে সুষ্ঠু করবে। আগামী নির্বাচন কতটা সুষ্ঠু হবে, কতটা সুন্দর হবে, কতটা সংঘাত মুক্ত হবে, এটা সরকারের নানান প্রস্তুতি থাকবে, সরকারের প্রস্তুতি নিবে। ধরে নেন আপনি শতভাগ নিরপেক্ষতার সঙ্গে কাজও করবে ফোর্সগুলি, এর পরেও এটা ডিপেন্ড করবে পলিটিক্যাল পার্টিগুলির উপর। এটা খুব স্বাভাবিক। নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা একটা কিন্তু বিশাল যজ্ঞ, সবাই জিততে চায়, আপনাকে মাথায় রাখতে হবে। এই জিততে চাওয়ার লড়াইটা যেন নির্বাচনী লড়াই থাকে, এটা যেন হানাহানি মারামারিতে না যায়। এই জায়গাগুলি যদি আমাদের পার্টিগুলি ঠিক করতে পারে, আমরা একটা দারুণ নির্বাচনের দিকে যাচ্ছি। আমরা দীর্ঘদিন পর মানুষ ভোট দেওয়ার অভিজ্ঞতা অর্জন করবে, সেদিকে যাচ্ছি। এই জায়গায় আমি শুধু এতটুকু বলবো যে আগামী নির্বাচন কেমন হবে, সরকারের কাছে মানুষের অনেক প্রত্যাশা, সরকার সেটা সম্পর্কে অবগত এবং সরকার তার চেষ্টা করছে। কিন্তু মানুষের তার চেয়ে বেশি প্রত্যাশা আমাদের পলিটিক্যাল পার্টিগুলির প্রতি। এই পার্টিগুলির মধ্যে আবার সবচেয়ে বেশি প্রত্যাশা বিএনপির প্রতি। ভাই যেটা মেনশন করছিলেন, কোনো কোনো জায়গায় 2 জন 3 জন 4 জন, আমার জানা মতে 9 জন পর্যন্ত ক্যান্ডিডেট আছে কোনো কোনো। সুতরাং এই নির্বাচনে ওই লড়াইটা তো আসলে ওই আমাদের এই ধরনের রাজনীতিতে কি সবাই নমিনেশন চায়, নমিনেশন না পেলে যারা পলিটিক্সের প্রতি খুবই আনুগত্যশীল
তারা দল যাকে নমিনেশন দিয়েছে তার সঙ্গে কাজ করে, আবার কেউ কেউ বিদ্রোহী হয়ে কেউ কেউ আবার স্বতন্ত্র। বিদ্রোহী হয় না, কিন্তু যে অফিসিয়াল তাকে কিভাবে ফেল হারানো করানো যায় যায় সেটা সেই চেষ্টা করে। এই কেউ দল চেঞ্জ করে। পলিটিক্স আছে, সুতরাং এগুলির তো কিছু ঝুঁকি থাকেই। কিন্তু ভোটাররা, পলিটিশিয়ানরা যদি নিশ্চিতভাবে এই বিষয়ে ধারণ করে যে আগামী নির্বাচনটা সুন্দর হোক, সুষ্ঠু হোক, দেশে একটি দারুণ নির্বাচনের অভিজ্ঞতা তৈরি হোক, তাহলে নির্বাচন ভালো হবে, আইন শৃঙ্খলা পরিস্থিতিও স্বাভাবিক থাকবে। অসীম ভাই, আপনার কাছে আগেই প্রশ্নটি করেছিলাম যে এভাবে দেখে কিনা বা এরকম ঘটে কিনা, সেটা হচ্ছে যে বিএনপি ধরেন ষড়যন্ত্র তো আজকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরও বলেছেন যে দেশের ভেতর থেকে হচ্ছে, দেশের বাইরে থেকে হচ্ছে। এখন এই ষড়যন্ত্রগুলোর সঙ্গে কি এনসিপি আর জামাত জড়িত না? কোনো কোনো জায়গায় আওয়ামী লীগও পরোক্ষভাবে আপনাদের বিরুদ্ধে ষড়যন্ত্র না করছে। দেখুন, আমি তো এনসিপি বা জামাত জড়িত এই কথা কিন্তু আমি তারা বলিনি যেহেতু কখনো। আপনাদের অপপ্রচার করছে। আমি বলছি যে অপপ্রচার যেটা করছেন সেটা হচ্ছে যে তারা বুঝে কিংবা না বুঝে করছেন। আমি বলছি যে শুভবুদ্ধির উদয়টা হওয়া উচিত। আমি বলছি যে সময় কিন্তু এখনো আছে। আপনারা যেই কাজগুলো করছেন, বা আমি একটা উদাহরণ টেনেছি, কয়েকটা উদাহরণ টেনেছি বিভিন্ন কলেজ শিক্ষা প্রতিষ্ঠানে অপেক্ষাকৃত অনেক তরুণরা আপনার তারেক রহমান সাহেবের চরিত্র হনন করে আপনার স্লোগান দিচ্ছে, কিংবা জিয়াউর রহমান সাহেবকে মেলাইন করছে। সে কিন্তু জানেন না, আমি কিন্তু একটা কথা বলেছি যে এই ভদ্রলোক জিয়াউর রহমান সাহেব কি, তার কি অবদান এই দেশের জন্য, মুক্তিযুদ্ধে তার কি অবদান, এই বিষয়গুলো তাদের ধারণাও নেই। ধারণাও হয়তো বা তারা কল্পনাও করতে পারেননি। তাহলে তাদের মধ্যে এই বিদ্বেষটা কি করে আসলো? কি করে? এখন এটা কেউ না কেউ, যে কথাটা বলছে যে আন্তর্জাতিক চক্রান্ত থাকতে পারে, বিভিন্ন ধরনের গোয়েন্দা সংস্থা, আমি ঠিক জানি না অস্তিত্ব কতটুকু আছে এখানে, এর মধ্যে কতটুকু কারসাজি থাকতে পারে বা হস্তক্ষেপ থাকতে পারে। পতিত আওয়ামী লীগের থাকবে, এটাই স্বাভাবিক। আওয়ামী লীগের নেতৃত্বে 1991 সালে যখন শাহাবুদ্দিন সাহেবের আপনার অধীনে সব সুন্দর একটা নির্বাচন হয়েছিল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্ষমতা সরকার গঠন করবে, এটা উনি দুঃস্বপ্নেও কোনোদিন ভাবেননি। উনি দিল্লি থেকে না কোথা থেকে এয়ারপোর্টে নেমে বললেন যে 10 সিটের বেশি পাবে না বিএনপি। সেই বিএনপি সরকার গঠন করেছেন। উনি পার্লামেন্টে প্রথম দিন গিয়েই বললেন একদিনের জন্য শান্তিতে থাকতে দেব না। তো সেই নেতৃত্ব আপনার মনে করেন যে এই দেশটা ডেস্টাবিলাইজ হোক, এই দেশটা উচ্ছন্নে যাক, এই দেশটাকে আপনার মনে করেন যে একটা 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 প্রতিবেশী রাষ্ট্রের অঙ্গরাজ্য কিংবা কর রাজ্যের মতো, মানে না চাইতে সব কিছু দিয়ে দিলাম। যে দেশ বলে যে আওয়ামী লীগ আমাদের জন্য যা করেছে, তাই না, অথবা আওয়ামী লীগ আমরা যা করেছি ভারতের জন্য সারা জীবন মনে রাখবে, সেটার প্রতিদান এখন দিচ্ছেন। ওখানে বসে আরেকটা বসে ব্যাপার একটু খাওয়াচ্ছেন। জানতে চাই, আইন শৃঙ্খলা পরিস্থিতিতে নিয়ন্ত্রণের জন্য আমরা দেখেছি যে সেই আগস্ট থেকেই সেনাবাহিনী মাঠে আছে। বিশেষ করে পুলিশকে বলা হচ্ছে সরকারের পক্ষ থেকে যে তারা ডিমোরালাইজ, তাদেরকে আবার অ্যাক্টিভ করা, মানুষের আস্থায় ফিরিয়ে আনতে সময় লাগবে, যে কারণে 1 বছর প্রায় হয়ে যাচ্ছে সেনাবাহিনী মাঠে। এই গত একদিন বা দুদিন আগে আবার তাদের ম্যাজিস্ট্রেসি পাওয়ার আবার যেটা রিনিউ করা হলো। তো আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং সেনাবাহিনীর মাঠের ভূমিকা আপনি সন্তোষজনক মনে করেন কিনা? আমি প্রথম কথাটা হচ্ছে যে ফয়েজ ভাই কিন্তু একটা কথা বলেছেন যে পুলিশের মধ্যে যে দলীয়করণের কারণে, তারপরে অপরাধ প্রবণতা তাদের মধ্যে যেরকম ছিল, হিনিয়াস ক্রাইমগুলো পর্যন্ত তারা সংগঠিত করতেন। মানে তারা যেখানে রাষ্ট্রের জনগণের নিরাপত্তা দেবেন, সেখানে জনগণ তাদের হাতে নিরাপদ ছিল না। তো সে একটা জায়গা থেকে অব্যবহিত 5ই আগস্টের অব্যবহিত পরে পুলিশের উপরে বা সেই সময় পুলিশের উপরে কিন্তু আক্রমণ হয়েছে। তো হয়েছে। তাদের তো মোরালটা ভেঙে গেছে, কারণ তারা তো অন্যায় অপকর্মটা করেছে। আপনার যদি সৎসাহস থাকতো, তাহলে আপনি কিন্তু মনে করেন যে জনতার কাতারে সামিল হতে পারতেন, আপনাকে কেউ কিছু বলতো না। কিন্তু তাদের তো সেটা ছিল না, কারণ তারা তো অপরাধী। সেই অবস্থাটা থেকে পুলিশের ঘুরে দাঁড়ানোর একটা সময় লাগাটা স্বাভাবিক, অনেকদিন, কিন্তু যথেষ্ট সময় গেছে। সেটা পারেনি। কেন পারেনি? সরকার সে ধরনের ব্যবস্থা নিয়েছেন কিনা। যে আমরা সংস্কারের কথা যদি বলি, কোন সংস্কারটা আপনি করেছেন পুলিশের? আপনি মনে করেন যে এসপি এবং ডিসি 2018 সালের নির্বাচনে যারা দায়িত্বে ছিলেন, আপনি তাদেরকে খুঁজে খুঁজে বের করছেন, কিন্তু তাদের এই যে ফিল্ডে যারা ছিল, বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা, ওসি ছিলেন, আপনার ইন্সপেক্টর, সাব ইন্সপেক্টর, অনেকে ছিলেন। এটা তো একজন দুজন জড়িত না, এটা তো একটা গ্রুপ অফ পিপল আপনার ছিল। আপনার সেনাবাহিনী যদি এখন মাঠে না থাকে, আপনি কি মনে করেছেন যে এই যে আমরা স্ট্যাটিস্টিক দেখেছি যে গত 6 মাসে 1930 জন খুন হয়েছে, এটা তো 19,300 জনে যাবে। সেনাবাহিনীর গাড়ি দেখলেই কিন্তু আপনার ভয়ে পালায়। সেনাবাহিনী ধরে থানায় দেয়, থানা আপনার নর্মাল একটা মামলায় কোর্টে প্রডিউস করে, যার কারণে দেখা গেছে যে আপনার জামিন পেয়ে বেরিয়ে যায় অপরাধী। তাহলে তো পুলিশ এখনো ঠিকমতো কাজ করছে না, পারফর্ম করছে না। তাহলে আপনি কার উপরে আপনি নির্ভরশীল? আইন শৃঙ্খলা পরিবেশ পরিস্থিতি কিভাবে আপনার ভালো হবে?
আমি নিজেই মানে বলতে পারি, আমার নিজের জানা, আমি অনেকগুলো ঘটনা জানি, কয়েকটা ঘটনা জানি, সেনাবাহিনী সরাসরি সব কিছুতে ইনভলভ হতে চায় না। তারাও চায় যে কারণটা কি, দীর্ঘদিন যখন সেনাবাহিনী রাস্তায় থাকবে তখন সেনাবাহিনীর যে জলপাই রঙের ড্রেসটা, এটা আপনার কাছে একদম কমন হয়ে যাবে, ডাল ভাত হয়ে যাবে, ডাল ভাত হয়ে যাবে। তখন এই ভয়টা থাকবে না মানুষের মধ্যে। clear। এই ভয়ের উপর দিয়েই কিন্তু আপনার বিচারপতি জাস্টিস শাহাবুদ্দিন সাহেব তো ঝাড়ির উপরে নির্বাচনটা করায় নিয়ে গেছেন। ঠিক সেনাবাহিনীটা সবসময় সমাজে ঝাড়ির মতো একটা কাজ করে, কিন্তু দীর্ঘদিন যদি আপনার এটা থাকে এই অবস্থাতে, তাহলে একটা পর্যায়ে দেখা গেছে সহনীয় হয়ে যাবে। তখন মনে করেন যে সেনাবাহিনীকে মানুষ পাত্তা দেবে না। এই কারণে বলছি, নির্বাচন যত দ্রুত সম্ভব করে দেন, রাজনৈতিক সরকার আসুক, ব্যর্থতা বা আপনার সফলতা যাই থাকুক, জবাবদিহিতাটা কিন্তু জনগণের কাছে। এখন কিন্তু জবাবদিহিতার কেউ নেই। ওকে, মানে এটা মানে কি একটা অবস্থা, দেশটা মনে হয় যেন গনিমতের মাল। মানে সবাই ওন করে আবার কেউ ওন করে না, না। কেউ তো করছে না, দায় দায়িত্ব কেউ আচ্ছা, নেবেন না, তাই অসীম না? ভাই, আপনার কাছে একটা শেষ প্রশ্ন, যদি আমরা সময় থাকে এসে আপনার কাছে এটা উত্তর নেব যে সার্বিক পরিস্থিতিতে যেহেতু আমরা আজকের বিষয়টা দিয়েছি এরকম কোন পথে বাংলাদেশ, তো ফেব্রুয়ারিতে ধরা হচ্ছে আগামী নির্বাচন হবে, তার আগে আইন শৃঙ্খলা পরিস্থিতি সব স্বাভাবিক হয়ে যাবে বা আরও উন্নতির মধ্য দিয়ে একটি নির্বাচনের মাধ্যমে শান্তিপূর্ণভাবে নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতা হস্তান্তর হবে, এমন বিশ্বাস বা এমন বাস্তবতা আপনি দেখেন কিনা? আমি একটু ফয়েজ আহমেদ, আপনার কাছে যে বিষয়টি জানতে চাই, আজকে একটি হাইকোর্টের রুল দিয়েছে, আপনি নিশ্চয়ই জানেন, সেটি হচ্ছে যে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসকে জাতীয় সংস্কারক এবং একই সঙ্গে 24-এর অভ্যুত্থানের নিহত যারা, তাদেরকে জাতীয় শহীদ হিসাবে ঘোষণা দেওয়া হবে না কেন সেটা জানতে চাই, একটি রুল দিয়েছে। তো একটু এই রিটটির শুনানি হয়েছে এবং শুনানির পরে এটা নিয়ে আসলে কি এটি কি স্বপ্রণোদিতভাবে কেউ করেছে, না সরকারের কোনো একটা আছে এর সাথে সম্পৃক্ততা? তো এটার ব্যাখ্যা তো নানান রকম হতে পারে, তা আমি আপনাকে খালি উত্তর দেই। জি, খালি উত্তর দেন, আর তথ্যটা একটা দেই। প্রশ্ন আছে। সরকারের বা প্রফেসর ইউনূসের এ ধরনের কোনো ইন্টারেস্ট নাই। উনি ইনফ্যাক্ট, আমি আপনাকে একটা এক্সাম্পল দেই, আমি নাম না বলে একটা এক্সাম্পল দিই। আমাদের গণমাধ্যমের উপরে মানুষের ব্যাপক ক্ষোভ আছে না? মানে ভয়ঙ্কর 15 বছরের ভূমিকা তো আছেই, শুধু জুলাই আগস্টের সময় যে ভূমিকা গণমাধ্যমের কোনো তা কোনো নিয়েও আছে। ক্ষেত্রে, সেটা নিয়ে ব্যাপক ক্ষোভ আছে। এর কারণ হচ্ছে আমরা দালালিতে সিদ্ধহস্ত হয়েছিলাম। তো সাম্প্রতিক সময়ে আমাদের একটি গণমাধ্যম হঠাৎ করে দেখলাম যে প্রতিদিন প্রথম পাতায় বিশাল বিশাল করে প্রফেসর ইউনূসের নানান গুণ কীর্তন করে প্রতিবেদন প্রকাশ করছে। আগের পাপ মোচনের জন্য? জানি না, আগের পাপ মোচন না, আসলে এরা পাপ মোচনের চেষ্টা করে না। পাপ যদি মোচন গণমাধ্যম করতে চায়, সিম্পলি গণমানুষের পাশে দাঁড়াতে হবে, আর তাহলে কিচ্ছু না। আগের থেকে তৈলবর্ধন বাড়ানোর আগে জন্য? যার পক্ষে ছিলাম পক্ষ পাল্টানোর জন্য, আর কিছু না। আচ্ছা। তো প্রফেসর ইউনূসের যখন এটা দৃষ্টিতে আসলো, উনি প্রেস উইংকে জানালো যে দ্রুত এটা বন্ধ করতে বলো, এটা যেন কোনোভাবেই না হয়। তো অ্যাটলিস্ট এতটুকু ওই এক্সাম্পল থেকে আপনাকে বলতে পারি, ব্যক্তিগতভাবে প্রফেসর ইউনূস এই ব্যক্তি বন্দনার নীতিতে বিশ্বাসী নয়। উনি কোন একজন আইনজীবী হয়তো ভাই আরো ভালো বলতে পারবেন যে মানে আদালত পাড়ায় অনেক লয়ার কিন্তু নিজেদেরকে ফোকাস করার জন্য অনেক কিছু করেন। এখন কে কি করেছেন, একটা রিট হয়েছে, একটা রিটের ক্ষেত্রে একটা রুল ইস্যু করতে হয়, হয়তো করেছে, সেটা এটা নিয়ে গভর্নমেন্টের দিক থেকে এক্সাইটেড হওয়ার কিছু নাই। আমি বলবো নাগরিকদেরও এক্সাইটেড হওয়ার এটা নিয়ে কিছু নাই। ওকে, এক্সাইটেড না, যেহেতু আসলে এগুলা এটা এটা মানে খুবই- যেমন এটাকে আমি খুবই বিচ্ছিন্ন ঘটনা বললাম। না, আমি এটা যেমন just এই রুল করা মানে এই রিটটা যিনি করেছিলেন তার সঙ্গে কথা বলে যেটা জানতে পেরেছি যে এটা জাতীয় শহীদ বলেছে, কিন্তু অনেক গণমাধ্যমে আমি দেখলাম যে জাতীয় বীর, যে কারণে আমার প্রশ্নটি জাগছিল যে জাতীয় বীর তো আমরা 1971 সালে যারা মুক্তিযুদ্ধ করেছে, তারা যারা মারা গেছেন তাদেরকে বীরশ্রেষ্ঠ, যারা এর বাইরে ক্যাটাগরি আপনার যদি বীর উত্তম, বীর বিক্রম, বীর প্রতীক এগুলো দেওয়া হয়েছে। এটা আমার কাছে মানে পার্সোনালি যদি আমি বলি, আমার কাছে এটা নিয়ে খুব বেশি ইনফরমেশন নেই, তবে এতটুকু বলতে পারি মানে এটাকে খুব বেশি আলোচনার ইস্যু হিসেবে দেখা উচিত হবে না। আচ্ছা, আপনি আমার কাছে এক মনে হয়। মিনিট একটু বলবেন, আমরা অসীম ভাইরে দিয়ে শেষ করব। যে প্রশ্নটি অসীম ভাইকে রেখেছিলাম যে আপনার কাছেও রাখবো, আপনার কাছে আইন শৃঙ্খলা পরিস্থিতি একই প্রশ্নে রিপিট হতে পারে, তারপরেও একটু, যেহেতু আমি আপনাকে দেখেছি, পেয়েছি যে ফিল্ডে আমরা যখন সাংবাদিকতা করেছি তখন খুব হার্ড কোশ্চেন আমরা যে কয়েকজন করতাম তার ভিতরে আপনি একজন ছিলেন। তো সেই আপনি এখন দেখলাম যে অবশ্যই সরকারের একজন অবস্থান থেকে সরকারের দৃষ্টিভঙ্গিটাই আমাদের বোঝানোর চেষ্টা করবেন। আপনার কি মনে হচ্ছে যেভাবে আমরা আগাচ্ছি সেটাই কি আসলে সময় মতো নির্বাচন, পরিস্থিতি স্বাভাবিক থাকবে, সব কিছু হবে, নাকি এর ভিতরে কোনো ঝামেলা পেকে যেতে? আমি অনেস্টলি আপনাকে বলি, জি দুটো পয়েন্ট বলবো। জি নাম্বার ওয়ান, আমি তো সরকারের সঙ্গে কাজ করি। জি সো সরকারের ইনসাইটসে ইলেকশন নিয়ে কী ধরনের প্রিপারেশন, কী ধরনের আলাপ আলোচনা, সেটা আমার দেখার সুযোগ হয়। আরেকটা হচ্ছে আমি বাহিরেও মানুষের সঙ্গে নানান পরিসরে মেশার চেষ্টা করি।
বাইরে আসলে অনেক সময় শুনি মানুষ প্রশ্ন করে হ্যাঁ। আসলে কি ভোট দিয়ে দিবেন? আবার কিছু কিছু লোক আমাদেরকে যারা চেনে যে আমরা প্রফেসর ইউনূসের সঙ্গে কাজ করি, ওনারা রিকোয়েস্ট করেন স্যারকে একটু বলেন আর কিছুদিন থাকতে, এ ধরনের নানান প্রবণতা দেয়। কিন্তু ভিতরে যেটা দেখি সেটা হচ্ছে সরকার পুনর্দমে নির্বাচনের প্রস্তুতি বা নির্বাচনকে সামনে রেখে তার অন্যান্য যে সমস্ত স্বাভাবিক কর্মকাণ্ড করার কথা সেগুলিকেও এভাবেই বিবেচনা করা হয় যে অমুক দিন বা অমুক মাসের মধ্যে যেহেতু নির্বাচনটা হবে, আমাদের পরিকল্পনাটা করতে হবে সেই সময়কে বেঁধেই। তো সরকারের মধ্যে যদি সরকারের এই বিষয়ে আন্তরিকতা নিয়ে ন্যূনতম কোনো ঘাটতি নেই, একটা ভীষণ ঘাটতি আছে আমাদের। শেষ করবো। আমরা এই জায়গাগুলিকে না খুব বেশি প্রচার করার মেকানিজম আমাদের নেই বা আমরা পারি না, এই জন্য আমরা এটা হয়তো অনেক ক্ষেত্রে বুঝাইতে পারি না। কিন্তু এটা নিশ্চিত থাকেন নির্বাচনের বিষয়, এখন দেশটা কমপ্লিটলি নির্বাচনের train। নির্বাচনমুখী আমরা সময় মতো শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন করতে পারবো। অসীম ভাই, আপনার কাছে এই প্রশ্নটি ছিল, আপনি আপনার উত্তরের মধ্যে দিয়ে আমরা শেষ করব। এই যে যে রিটের কথা বলেছেন আপনি, আসলে মনে করেন যে আমি নিজে ব্যস্ত থাকি, আমি আপনার মনে করেন যে এই ধরনের রিট হয়েছে কিনা আমি না না না, রিট না, নির্বাচন নিয়ে যেটি করছে আইন নির্বাচন শৃঙ্খলা নিয়ে- পরিস্থিতি না, নির্বাচনে আইন এবং শৃঙ্খলা সংলাপ পরিবেশ- চলছে আইন ধারাবাহিকভাবে। শৃঙ্খলা পরিবেশ পরিস্থিতি নিয়ে আমি কিছুটা হতাশ। আমি এটা নির্দ্বিধায় বলতে পারি। তার কারণ হচ্ছে কিছুটা ক্ষেত্রে মনে করেন যে নির্লিপ্ততা হচ্ছে অপরাধ যারা করে, সংগঠন যারা করে তারা তো করবেই, কিন্তু যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের দায়িত্ব আছে মনে করেন যে অপরাধীকে খুঁজে বের করা, প্রকৃত অপরাধীদেরকে খুঁজে বের করা। এবং কিছু কিছু দেখুন যে এআই দিয়ে আপনার যে সোশ্যাল মিডিয়া, AI খুব ভয়ঙ্কর রূপ ধারণ করছে। আপনারা যারা মেইন স্ট্রিম মিডিয়াতে কাজ করেন, ফাইজ ভাই কাজ করেছেন নিউ এজের মতো একটা পত্রিকা যেটার ক্রেডিবিলিটি অনেক বেশি ছিল, আপনি আছেন এখানে মনে করেন যে এনটিভিতে, এই ধরনের আরও অনেকগুলো ইলেকট্রনিক্স বলেন, প্রিন্ট মিডিয়া বলেন, সেগুলোর উপরে মানুষের কিন্তু আস্থা আছে, তাই না? আপনারা হয়তো দেখা গেছে যে নিউজ টুইস্ট করে হতে পারে এক ধরনের, কিন্তু অপতথ্য বা মিথ্যা তথ্য আসে না, তাই না? কিন্তু সোশ্যাল মিডিয়াতে এখন এমন একটা অবস্থায় যে এটার ইনফ্লুয়েন্সটা এত বেশি, সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনটা যে ফেক, কোনটা যে আপনার এআই দিয়ে করা, এগুলি কোনো কিছু বোঝা যায় না। কিন্তু এরকম একটা ক্ষেত্রে যেটা আছে, সরকারের তো ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট আছে, সরকারের আইসিটি অ্যাক্ট আছে, সাইবার ক্রাইম ইউনিট আছে, তাহলে এগুলির সঙ্গে যারা জড়িত তাদের কাউকে আমি দেখি না আজ পর্যন্ত। অনেকগুলো ঘটনা কিন্তু আমরা দেখেছি গত কয়েকদিন, কাউকে ধরতে একটা ফ্যামিলির থেকে, ভিকটিমের ফ্যামিলির থেকে বলা হচ্ছে যে অমুক মাহি নামে একজন, যার কথা স্পষ্টভাবে এসছে, চেহারা এসছে, সব কিছু আছে, তাকে মামলাতে আসামি করা হয় না। মানে তিনজন যারা সরাসরি জড়িত তাদেরকে আসামি করা হয় না। পুলিশ ইচ্ছাকৃতভাবে, তার ভিকটিমের পরিবার বলেছে যে আমরা যাদেরকে দিয়েছিলাম, যে আমার মামাকে ডেকে নিয়ে গেছে তার নাম দিয়েছি, পুলিশ লিখে নিয়ে গেছে, কিন্তু আসামি করার সময় তাকে বাদ দিয়ে আসামি করা হয়েছে। এই যে কনস্পিরেসিগুলো, এগুলোর পার্ট যদি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হন, তাহলে তারা কাদের দ্বারা পরিচালিত হচ্ছে, মানে কাদের অঙ্গুলি হেলনে তারা এই কাজ করছেন। আর তারা যদি কারো অঙ্গুলি হেলনে এই কাজটা করতে পারেন একটা ইনস্ট্যান্সের ক্ষেত্রে, তাহলে সব জায়গাতে ইউনিফাইডলি তারা এই কাজ করতে পারেন। কেউ না কেউ তাদেরকে প্ররোচিত করছে, কেউ না কেউ তাদেরকে ডিকটেট করছে। তাহলে সে জায়গাতেই আপনার সন্দিহান যে মানুষ যে আইনের শাসনের কথা আমরা বলি, বিচার বিভাগের কথা আমরা বলি, বিচার থেকে যেখানে আমরা বিচার পাবো, ন্যায় বিচার পাবো, কিন্তু সেই পাওয়ার জন্য তো প্রথম যেই প্রসিকিউশন, যেটা ইনভেস্টিগেটিং অথরিটি, যেটা সেটা তো হচ্ছে যে পুলিশ, তারাই যদি এই ধরনের কাজ করেন, তাহলে আমরা যে বিচারের কথা, হাসিনার বিচারের কথা বলি, অমুকের বিচারের কথা বলি, এই যে যুদ্ধ, এই মানবতা বিরোধী অপরাধের কথা বলি, সব কিছুর মধ্যে তো পুলিশ তো মনে করেন যে আপনার তদন্তকারী কর্মকর্তা হিসেবে, তদন্তকারী প্রতিষ্ঠান হিসেবে কাজ করবে। তাহলে এই বিশ্বাসযোগ্যতা কোথা থেকে আসবে? সে জায়গাতেই সংশয়ের জায়গাটা। সে কারণেই বলছি, সরকারের কোন সংস্কার আপনি করবেন, প্রায়োরিটি হওয়া উচিত আইন প্রয়োগকারী সংস্থা কি করছে তাদের জবাবদিহিতার মধ্যে আনা উচিত, তারা যেন সঠিকভাবে কাজ করতে পারে, আইন শৃঙ্খলা পরিস্থিতির যদি উন্নতি হয়। আর দ্বিতীয় কথা, রাজনৈতিক দলগুলোর প্রত্যেকটার একটা দায় দায়িত্ব আছে। উস্কে না দিয়ে আমি মনে করি যে এটা একটা এখন জাতীয় সমস্যার মতো তৈরি হয়েছে। এটা সামনের দিকে কিন্তু আরও খারাপ হবে। খারাপ হলে দেখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল কিন্তু 15 বছর আওয়ামী লীগের স্ট্রিম রুলার সহ্য করে ক্ষমতা, মানে বাইরে থেকেও আওয়ামী লীগকে মোকাবেলা করে গেছে বলতে পারেন। আওয়ামী লীগ বিএনপিকে মোকাবেলা করেছে সেটা না, বিএনপি আওয়ামী লীগকে মোকাবেলা করেছে, শুধু আওয়ামী লীগকে না, তাদের রাষ্ট্রযন্ত্র ব্যবহার করেছে যে সমস্ত বাহিনীগুলো, সে র্যাব বলেন, পুলিশ বলেন, ডিজিএফআই বলেন, আয়নাঘরের অভিভাবক যারা ছিলেন, তাদেরকে কিন্তু আপনার মোকাবেলা করে বিএনপি টিকে ছিল। বিএনপি আরও 15 বছর টিকে থাকতে পারবে, 20 বছর টিকে থাকতে পারবে। কিন্তু অন্যরা যদি মনে করেন যে বিএনপিকে মেলাইন করে বিএনপিকে মিলিয়ে দেবেন এবং ওই হাসিনার সঙ্গে বা আওয়ামী লীগের সঙ্গে বিএনপিকে এক পাল্লায় মাপবেন, তাহলে আমার মনে হয় না এই দেশটার কোনো ভালো হবে। আপনারা দেশের ভালো যদি চান, তাহলে এগুলি বাদ দিয়ে আসেন না, একসঙ্গে কথা বলেন। আমরা যারা একসঙ্গে ওই ফেসিস্টের বিরুদ্ধে ছিলাম, আপনারাও ক্ষতিগ্রস্ত হয়েছেন, আপনাদের নেতারা ফাঁসি কাস্টে ঝুলেছে, ছাত্রদের অনেক বন্ধুরা আপনার মনে করেন যে নির্মম হত্যাকাণ্ডের শিকার হয়েছে, তাদের বিচার তো পেতে হবে, তাই না?
তাহলে একসঙ্গে সবাইকে কাজ করতে হবে, এটা আমি অনেক মনে অনেক করি। ধন্যবাদ ব্যারিস্টার নাসিরউদ্দিন আহমেদ অসীম এবং ফয়েজ আহমেদ, আপনাদের দুজনকেই এতক্ষণ ধরে যুক্তিপূর্ণ আলোচনার মধ্য দিয়ে অনুষ্ঠানকে প্রাণবন্ত করার জন্য, এবং দর্শক আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। শেষ করার আগে শুধু এতটুকু বলবো, ষড়যন্ত্রের কথা বলি কিংবা যে কোনো ধরনের পরিকল্পনার কথা বলি, সেগুলো যেন না হয়। বাংলাদেশ যেন ঐক্যবদ্ধভাবে এগিয়ে যায়, নির্বাচন কিংবা কাঙ্ক্ষিত সংস্কারের মধ্য দিয়ে নির্বাচনের মাধ্যমে আগামী দিনে বাংলাদেশ একটি গণতান্ত্রিক, টেকসই গণতান্ত্রিক প্রক্রিয়ায় একটি নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের মধ্যে দেশ আরও শান্তিপূর্ণ পথে এগোবে, সেই প্রত্যাশা রেখে আজকের মতো শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভ সন্ধ্যা।